ইতর বাবর দিন না জায়গা নাকি এর বাংলাদেশের মানুষের রক্ত দিয়ে মানে দেশিয়াল লইয়ারে থাকতে দে ইতর কোনো রক্ত দিয়ে তারা দেশান তারা তো লইতে জানে করিব না আর শুয়ে বারবার মানুষ মারি বেড়াই মানুষ মারি বেড়াই লইতো ন দে যাইতো ন দে রবা দিয়ে কল ও বাড়ি আর সুতাইনে রোহিঙ্গার হন খাইনে মারা বাইরে দে দর্শক ITN নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে, এখানে আবারও ক্যাম্পে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। আমরা দেখেছি বিগত 2 বছর পর্যন্ত ক্যাম্পে অস্থিরতা ছিল না, ক্যাম্প ছিল শান্ত। হঠাৎ করে ক্যাম্প আবারও অস্থিরতা তৈরি হলো, আবারও গোলাগুলি, আবারও গুলির ঝঞ্ঝনানি। গতকালকে একজনকে হত্যা করেছে, যার নাম আপনারা সবাই জানেন, কেফায়েতুল্লাহ আব্দুল হালিম নামে পরিচিত একজন। আব্দুল হালিম গ্রুপের নেতা আব্দুল হালিমকে হত্যা করেছে। হঠাৎ একদিন পার হতেই আজকে ঠিক 2:35 বা 30 মিনিটের মধ্যে আরেকজনকে গুলি করেছে। সে হচ্ছে KM-8 এর মাঝি, তার নাম হচ্ছে জুস কামাল বলে পরিচিত তার নাম। এই জুস কামাল হচ্ছে মূলত তাবলিগ করে, একজন তাবলিগের আমির, তার এবং ব্লকের সে মাঝি হিসেবে পরিচিত KM-8 তে। কিন্তু যে জুস কামাল যাকে হত্যা করেছে গুলি করে, তার পরিবার এবং তার স্ত্রী এবং তার মা সরাসরি দাবি করেছে আরসুই গুলি করেছে। অর্থাৎ আরসুর কমান্ডার একজনের নাম তারা স্পষ্ট বলেছে, আরো একাধিক নাম কিন্তু তারা স্পষ্ট বলেছে। অর্থাৎ তাদের কণ্ঠ থেকে আপনারা শুনতে পারবেন যে আমার কথার পরপরে কিন্তু তার স্ত্রী এবং তার মা আরচুর যে বিভিন্ন কমান্ডারদের নাম বলেছে, তার মধ্যে আবুল ফয়েজ, আক্কাসিম, এভাবে কয়েকজনের নাম স্পষ্ট বলেছে যারা সরাসরি তাকে গুলি করেছে। অর্থাৎ ক্যাম্পে আবারও নতুন করে অস্থিরতা তৈরি করার পিছনে সরাসরি আরএসইউ জড়িত, সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। যেহেতু নিহতের পরিবার সরাসরি দাবি করছে যে তাদের পরিবারের জুস কামাল তথা এই যে তাবলিগের আমির কামালকে যে হত্যা করেছে আজকে, তার মা এবং তার স্ত্রী সরাসরি দাবি করেছে আরএসইউ গুলি করেছে। মোটামুটি আমরা দেখেছি যে ক্যাম্পে অস্থিরতা এতদিন ছিল না। বিগত 2 বছর ক্যাম্পের অস্থিরতা একেবারেই নেই বললেই চলে। শুধুমাত্র সেখানে পারিবারিক কলহ ছিল। প্রশাসনের তৎপরতায়, বাংলাদেশ সরকারের নানা প্রশাসন তৎপরতায় কিন্তু ক্যাম্পে অস্থিরতা চলে গিয়েছিল। খুন, গুম, অপহরণ বলতে গেলে প্রায় 90% কমে গেছিল বললেই চলে। কিন্তু হঠাৎ করে আবারও যে উত্তেজনা তৈরি করলো, সেই উত্তেজনা তৈরির পিছনে মূলত আরসু সরাসরি জড়িত, সেটি নিহতের পরিবার আমাদেরকে জানাচ্ছে। আমরা নিহতের পরিবারের কাছে যাই, তারা কি বলে তাদের স্পষ্ট। যেহেতু নিহতের পরিবার Akasimma, Abul Boysha, Munasinna, Dana Shoto Zedun, Afedun, Azamare Mariora, Equara Jangio, Azamare Mariora. আমার মাইকে দিতে কি দল করে দে Al Giarusu Gorode, Arusu Gorode. Peter Amanisa Hazan Asen, Akasimma, Abul Boysha, Bekin, Guti Shadar, Guti Shadar, Tiahava, Lagori Farada, Azamare. দুশ্মনাই করি মারি ফেলাই দে, জামাই বল্লকের মাঝি করে দে।
হতনত ঘটনা হতনত দুটা বাজে দুটো যে গুলি করছে তো হতনত দুটা নামাজ পড়ি ওরা জোরে নামাজ পড়ি ওরা। জোর নামাজ পড়ি দিয়ে দেয় তোমার জামাই কি করতে দে বল্লা করে মাঝি করে দেয় হতনত সিদ্ধরা গুলি গুলি সাতজন আসছে হ্যাঁ কি লইছিল অস্ত্র ললে আসছে দেয় আনা সিন্ন না হনি করে রোমাইনা গ্রামী রোমাইনা তারাই আছে আনা সিন্ন না হনি করে আরো চিনি মানুষ ইয়া হয় দিনই মানুষ গেলে আন হনি তারা হন হন আকাশি মা নোরা সিং না তারপর আছে আবুল হইসা সবিকা ইনে আনা জাগলি তারা লাগানো সত্যতাই ছিললে আহা শুনুন আবুল ফয়েজ বলতে আরসুর কমান্ডার আবুল ফয়েজ জি এখন আর আবুল গিয়া আকাশি মা আর আবুল হইসা ইনে মারা ভাই এটা আমারে জামাজে মারি ফেলাই গুলি মারি গাড়ি বড় মাঝে দেয় হন বা হারাম আছে ইয়া আরো দুয়ে মাঝে দেয় ওখানে ছিলেরে আরো তো ইয়া আবুল হইসা সবিকা নোরা সিন্না ফাসিল্লা কিংবা গ্রিনা জামার গুলি করছে দেয় মানে গুলি করিবার উদ্দেশ্য কি এসে হন সত্যতা মেশিন নাই কে হন দুষ নাই মাঝি হাঙ্গালে কেমন মাথা অঙ্গালা দদা আরো সুয়ে বেগিনি নে আর অঙ্গ তাই না বড় বড় গুলি মারে আর গুলি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বর্তমানে আছি উখিয়া থানার উঠানে। আপনারা দেখতে পেয়েছেন, অবশ্যই গতকালকে শুনেছেন রোহিঙ্গা ক্যাম্পে আবারও অস্থিরতা বেড়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে কিলিং মেশিন শুরু হয়েছে। আব্দুল হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমকে গতকাল গুলি করে এবং ছুরি মেরে হত্যা করেছে। তবে কারা হত্যা করেছে তা স্পষ্ট তার কোনো স্বজন এখনো বলতে পারছে না, এবং তার সাথে থাকা একজন লোক অবশ্যই সে ক্যামেরার সামনে বলেছে যে কে মেরেছে তা তারা স্পষ্ট করছে না। কারণ আমরা জানি রোহিঙ্গা ক্যাম্পে কোনো হত্যাকাণ্ড ঘটলে সরাসরি কোনো রোহিঙ্গা মুখ খুলতে নারাজ, কারণ তারা জানে যদি হত্যাকাণ্ডে মুখ খোলা হয় পরবর্তীতে তার জন্য সেটি বিপদ হয়। অর্থাৎ রোহিঙ্গা ক্যাম্প হচ্ছে একটা অপরাধের সঙ্গরাজ্যে বা স্বর্গরাজ্যে পরিচিত হয়েছিল। সেই অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প বিগত 2 বছর একেবারে শিথিল ছিল, ঠান্ডা ছিল, কোনো আইন শৃঙ্খলার অবনতি ছিল না, আধিপত্য বিস্তার ছিল না, শুধু পারিবারিক কলহ এগুলোই আমরা দেখেছি। কিন্তু আধিপত্য বিস্তার বিগত 2 বছরে ছিল না। হঠাৎ করে আবারও আধিপত্য বিস্তার কেন শুরু হলো, এর পিছনে কারা জড়িত, অবশ্য অনেক রোহিঙ্গা জানলেও তারা মুখ খুলতে নারাজ, কারণ তাদের নিরাপত্তার অনেক কিছু রয়েছে। যেহেতু তারা দিনে কথা বললে রাত্রে আবার তাদেরকে নিয়ে যাবে বা মেরে ফেলবে, এমন আশঙ্কা তাদের ভিতরে আছে। আমরা ক্যামেরার বাইরে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু সরাসরি কথা বলতে চায় না, কারণ তারা জানে ক্যাম্পের মধ্যে কথা বললেই তাদের উপর বিপদ আসবে। তবে বিভিন্ন সূত্রে কেউ কেউ তাদের আশঙ্কা করতেছে, বিভিন্ন দল মত নির্বিশেষে তারা আশঙ্কা করে। তো ক্যাম্পের এই অস্থিরতার পিছনে আসলে কারা দায়, কারাই হত্যাকাণ্ড ঘটালো, এটা আসলে খুঁজে বের করা খুবই জরুরি। কারণ রোহিঙ্গা ক্যাম্প একটি আন্তর্জাতিক ইস্যু। এই রোহিঙ্গা ইস্যু মূলত আন্তর্জাতিক ইস্যু। বাংলাদেশে রোহিঙ্গা আসার 9 বছর, এখনো কোনো রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা নেই। মিয়ানমার প্রত্যাবাসনের কথা বললেও তা নাটক তালবাহানায় চলে গেছে 9 বছর, কোনো ফেরত হয়নি, এখনো নাটক দিয়ে চলতেছে। কিন্তু স্পেসিফিক যে রোহিঙ্গাদেরকে সিদ্ধান্ত নিয়ে তাদের রাষ্ট্রে নিয়ে যাবে বা তাদের রাষ্ট্রে ফেরত নেবে, এটার কোনো আলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। তাই আমরা জানি রোহিঙ্গা ক্যাম্প এখন আবারও যদি অপরাধের সঙ্গরাজ্য বা অপরাধের স্বর্গরাজ্য বা রাজধানীতে পরিণত হয়, তাহলে স্থানীয়দের জন্য তথা বাংলাদেশের জন্য নানান বিপদগামী হতে পারে। এখন রোহিঙ্গা সংকট সমাধান অত্যন্ত জরুরি, তবে রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না, আলোর মুখ মোটেও দেখা যাচ্ছে না। নানান আলোচনা নানান দেশে চলছে, কিন্তু রোহিঙ্গা সংকটের দিকে আগাচ্ছে না, সংকট সমাধানের দিকে আগাচ্ছে না কোনো এনজিও, আইএনজিও বা আন্তর্জাতিক কোনো মহল। আমরা জানি জাতীয় সংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস বাংলাদেশে এসেছিল। রোহিঙ্গাদেরকে বিগত 1 বছর আগে তাদের দেশে ফেরত পাঠানোর কথা ছিল। একইভাবে নানানভাবে আমরা শুনেছি তাদেরকে ফেরত পাঠাবে, তারা সেই দেশে গিয়ে ঈদ পড়বে। এটা হচ্ছে একটা নানান নাটক তালবাহানার মধ্যে আসলে এটা গেছে, কিন্তু মিয়ানমার তাদেরকে নিচ্ছে না। এখন রোহিঙ্গারা যে জায়গায় গিয়ে প্রত্যাবাসিত হবে বা যেই জায়গাতে তারা পৌঁছে যাবে, সেই জায়গা এখন দখলে নিয়েছে আরাকান আর্মি নামের আরেক সন্ত্রাসী গোষ্ঠী, আরেকটি সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের নির্দিষ্ট কোনো রাষ্ট্র নেই, তারা কোনো রাষ্ট্রের বাহিনী না, একটা বিদ্রোহী সন্ত্রাসী সংগঠন। তারা এখন আর মিয়ানমারের একেবারে নাফ নদীর পারে, বাংলাদেশের ওই পারে
তারা দখলে নিয়েছে। যেখানে মূলত রোহিঙ্গাদের মূল বসবাস ছিল, রোহিঙ্গারা যেখানে বসবাস করত, রোহিঙ্গাদের ঘরবাড়ি যেখানে ছিল, ঠিক সেই জায়গাগুলো এখন আরাকান আর্মির দখলে। তাতে করে বাংলাদেশে প্রত্যাবাসন আরও জটিলতা সৃষ্টি হয়েছে। আরাকান আর্মি দখলে নেওয়ার পরে এখন রোহিঙ্গারা প্রত্যাবাসিত হলে তারা নিজ ঘরে ফিরে যাবে, কিন্তু সেই ঘর তো তাদের হাতে নেই, সেই ঘর তো এখন আরাকান আর্মির হাতে। এখানে আরও প্রত্যাবাসন দূরে সরে গিয়ে আরও জটিলতা তৈরি হয়েছে। এখন আরাকান আর্মি, অন্যদিকে মিয়ানমারের প্রত্যাবাসন একে একে আরও জটিলতা রূপ নিচ্ছে। এইসব জটিলতার মাঝে রোহিঙ্গা যুবকদেরকে নানানভাবে মিয়ানমার জড়িয়েছে ইয়াবা দিয়ে, রোহিঙ্গা যুবকদেরকে ইয়াবা কাণ্ডে জড়াচ্ছে। মূলত মিয়ানমার থেকে নাফ নদী পার করে বাংলাদেশে যে সমস্ত ইয়াবা আসতেছে, অধিকাংশ ইয়াবা কিছু কিছু স্থানীয় সিন্ডিকেট আছে যারা মিয়ানমারের এই পারে, বাংলাদেশের এই পারে সীমান্তবর্তী এলাকা কিছু দুষ্কৃতকারী ইয়াবা কারবারি, কিন্তু রোহিঙ্গা ইয়াবা কারবারিদের সাথে সরাসরি জড়িত। তারা এই রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা ঢুকছে। বিভিন্ন সময় ইয়াবা র্যাব, পুলিশ, কোস্টগার্ড, একেবারে বিভিন্ন বাংলাদেশের বাহিনীরা একাধিক গ্রেফতার করছে, এবং গ্রেফতার করে অনেকগুলা ইয়াবার চালান কিন্তু বারবার ধরতেছে। বিভিন্ন নিউজে আসতেছে, প্রতিনিয়ত নিউজে আসতেছে, কিন্তু ইয়াবা আসা বন্ধ হচ্ছে না কেন? রোহিঙ্গা ক্যাম্পের হত্যাকাণ্ডের পিছনে কিন্তু ইয়াবা কাণ্ডর এক ধরনের নাটক তাদের রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে বেশিরভাগে মারামারি হয় বিভিন্ন সূত্র মতে ইয়াবা কাণ্ড নিয়ে। যখন রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার বিস্তার ঘটেছে, ইয়াবা কাণ্ড নিয়ে রোহিঙ্গা যুবকদের মাঝখানে তাদের দ্বন্দ্ব লেগে যায়। সে দ্বন্দ্বতে আবারও গোলাগুলি, আবারও অপহরণ, আবারও হত্যাকাণ্ড। এটা মূলত ইয়াবাতে জড়িত অনেকেই সেখানে রয়েছে। কিভাবে এই মাদক নির্মূল করা যাবে, কিভাবে রোহিঙ্গা ক্যাম্পকে মাদক মুক্ত করা যাবে, এটা নিয়ে সরকার চিন্তা করলেও কিন্তু সেটা এখনো কমিয়ে আসতেছে না, বা একেবারে বন্ধ করা যাচ্ছে না। যদিও বা গ্রেফতার হচ্ছে, তবে স্থানীয় তথ্য মতে ক্যাম্পে, রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা আসা এবং স্থানীয় বিভিন্ন জায়গায় ইয়াবা আসা কিন্তু বন্ধ হচ্ছে না। এখানে কিন্তু রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করতেছে, যেমনটা আরাকান আর্মি। অন্যদিকে মিয়ানমারের মিলিটারি সরকারও রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে ইয়াবা বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। এখানে মরলেও ইয়াবা নিয়ে রোহিঙ্গা মরছে। বাংলাদেশে যদি কেউ ধরা পড়ে কোনো জেলে আটকে যায় বা আটক হয় অবৈধ কর্মকাণ্ডের কারণে, তারা যদি আটক হয় তাহলে রোহিঙ্গারাই আটক হচ্ছে। এটানে প্লাস পয়েন্ট হচ্ছে মিয়ানমারের। রোহিঙ্গা যুবকরা যে কোনো জায়গায় আটকে গেলে মিয়ানমারের লাভ, মিয়ানমারেরই লাভ, আরাকান আর্মিরই লাভ। শেষ হচ্ছে রোহিঙ্গা, এখানে রোহিঙ্গা যুবকদেরই ক্ষতি হচ্ছে, মিয়ানমারেরও কোনো ক্ষতি হচ্ছে না, অন্যদিকে আরাকান আর্মির ক্ষতি হচ্ছে না। কিন্তু বাংলাদেশে ইয়াবা বিস্তার বা ইয়াবা আসা মোটেও বন্ধ হচ্ছে না। এই আব্দুল হালিম যাকে হত্যা করেছে, আমরা শুনেছি বিভিন্ন তথ্য মতে এই আব্দুল হালিম একসময় রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সদস্য ছিল বা কমান্ডার ছিল। পরবর্তীতে আরসা থেকে সে চলে আসছে। আরও তথ্য পেয়েছি সে এরপরে নবীউচন বাহিনী তথা আরাকান রোহিঙ্গা আর্মি নামের আরেকটি রোহিঙ্গাদের সংগঠনে গিয়েছিল। সেই সংগঠন থেকেও সে বের হয়ে চলে আসছে, সেখানেও সে নেই। সে আবার আসে ARU আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন নামে একটি সংগঠনে সে যোগ দিয়েছে। এখানেও সে নেই। বাবা শুনতেছি ARUর সংগঠনের সে নেতা, পাশাপাশি তাকে আব্দুল হালিম গ্রুপের নেতা হিসেবে সবাই চিনছে। বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন নিউজ পত্রিকায় কিন্তু আব্দুল হালিমের বিরুদ্ধে একাধিক নিউজ আসছিল। কিন্তু এর পরিবর্তে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরেকটি আছে, সেই রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএচুর বিরুদ্ধে অনেক অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্পে অনেকে আমাদেরকে স্পষ্ট বার্তা দিয়েছে, স্পষ্ট ইন্টারভিউ দিয়েছে যে রোহিঙ্গা ক্যাম্পে আরএচুর সংগঠনের সদস্যরা নারীদেরকে তুলে নিয়ে বিয়ে করতেছে। অন্যদিকে জোরপূর্বক অনেক যুবতী নারীদেরকে নিয়ে গিয়ে তারা জোরপূর্বক বিয়ে করতেছে, এমন একটি ঘটনা কিন্তু আমরা দেখেছি 14 নম্বর ক্যাম্পে। 14 নম্বর ক্যাম্পের একজন মাঝি, সে আরএচুর ক্ষমতা বলে একটা সুন্দরী নারীকে তুলে নিয়ে বিয়ে করেছে, অথচ তার ছেলে মেয়ে 6-7 জন ছেলে মেয়ে আছে। তারপরে একটা সুন্দরী নারীকে সে আরএচুর বল দিয়ে ধরে নিয়ে বিয়ে করেছে 14 নম্বর ক্যাম্পে। এমন একটি ঘটনা আপনারা ইতিপূর্বে আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন। এভাবে আরও কেউ তথ্য দিচ্ছেন, নাফ নদীর বিভিন্ন জায়গায় আরএচুর সদস্যরা আছে। যখন রোহিঙ্গা ক্যাম্প থেকে কেউ আসে বা রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে আসতেছে মিয়ানমার থেকে, অনেকে প্রাণ বাঁচাতে নতুন করে রোহিঙ্গা প্রবেশ তো আসেই প্রতিদিন। সেই রোহিঙ্গা প্রবেশের সময় যখন রোহিঙ্গারা মিয়ানমার থেকে বাংলাদেশে পার হয়, তখন ঠিক সেই সময় আরএচুর ছেলেরা তাদেরকে ধরে নিয়ে যায়। তাদের সোনা গয়না যা কিছু আছে সব কিছু কেড়ে নিয়ে তারা আত্মসাৎ করে। এরপরে তাদেরকে আবারও
মুক্তিপণের টাকা দিয়ে বাংলাদেশের এপারে তুলে দেয়। এটা হচ্ছে একটা রোহিঙ্গা ব্যবসা। মূলত এই সংগঠনের কিছু সদস্যরা রোহিঙ্গাদেরকে নিয়ে ব্যবসা শুরু করেছে। কিছু রোহিঙ্গাদেরকে পুশব্যাক দিয়াচ্ছে, কিছু রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে, কিছু অনুপ্রবেশ করে, রোহিঙ্গারা যখন অনুপ্রবেশ করে বাংলাদেশে ঢুকে তখন তারা আটকিয়ে রাখে। আবার কিছু কিছু রোহিঙ্গাদেরকে টাকা নিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করে দেয়। এটাতে কিন্তু রোহিঙ্গা অনেক যুবকরা জড়িত, সেই যুবকদের মাঝখানে আরো সদস্যরা জড়িত, অন্যান্য গ্রুপের সদস্যরা জড়িত। এভাবে মাদকের সাথে রোহিঙ্গাদের যত আর্মস গ্রুপ আছে, এগুলা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আর্মস গ্রুপগুলো হচ্ছে অবৈধ আর্মস গ্রুপ, কিন্তু মূলত তাদের আর্মস গ্রুপগুলো সম্পূর্ণ অবৈধ। কিন্তু তারা ওই পারে থাকে কিছু সংগঠন, তারা এখানে অবৈধভাবে অস্ত্র আনা এবং রোহিঙ্গা ক্যাম্পে কারো হাতে অস্ত্র পাওয়া, এটা সম্পূর্ণ অবৈধ। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একজন যে স্থান পেয়েছে বা শরণার্থী হিসেবে ক্যাম্পে থাকে, সেই শরণার্থীর হাতে যদি অবৈধ অস্ত্র থাকে, সেটা আমাদের জন্য নিরাপত্তার বড় হুমকি। সেই জন্য এই অস্ত্রধারীদেরকে আইনের আওতায় আনা, এবং যারা অস্ত্রধারী তারা তো তাদের দেশে চলে যাচ্ছেন, তাদেরকে অত্যাচার, নিপীড়ন, জুলুম করলে মিয়ানমার করেছে, কিন্তু তারা অস্ত্র নিয়ে আমাদের দেশে কেন থাকবে? এই দুষ্কৃতকারী, এই সন্ত্রাসী যারা অস্ত্রধারী ক্যাম্পে নানান অরাজ্যকতা আবারও নতুন করে আধিপত্য বিস্তার যারা শুরু করতে যাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। কারণ এই অস্থিতিশীলতা বেড়ে গেলে স্থানীয়দের জন্য হুমকি, বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি। এই নিরাপত্তার হুমকিতে রোহিঙ্গা আতঙ্কটা বারবার রয়ে যাচ্ছে, কারণ এই রোহিঙ্গা আন্তর্জাতিক ইস্যু, সেটি এখনো সংকট সমাধান হচ্ছে না। তবে আমরা বলবো, এই রোহিঙ্গা যুবকরা এখনো বুঝে আসতেছে না যে মিয়ানমার তাদেরকে ব্যবহার করতেছে। অন্যদিকে মিয়ানমার তাদেরকে ইয়াবার সাথে জড়িয়েছে, অন্যদিকে আরাকান আর্মি নামের যেই সন্ত্রাসী, রোহিঙ্গাদের ভাষায় মগবাগি বলে, এই সন্ত্রাসীগুলা নতুনভাবে ইয়াবা বিক্রি করে, ইয়াবার টাকায় অস্ত্র কিনে, সেই ইয়াবার টাকায় তারা সেখানে সংগঠন পরিচালিত করে। এই আরাকান আর্মি নামের আরেক সন্ত্রাসী সংগঠন, এই সংগঠনগুলা রোহিঙ্গা যুবকদেরকে ব্যবহার করে বাংলাদেশে ইয়াবা, গরু, আইস এসব কিন্তু পাঠিয়ে দিচ্ছে। এই সবের সমাধান বা এই সংকট সমাধান বা রোহিঙ্গা ক্যাম্পে আইস আসা, ইয়াবা আসা বন্ধ করা, জিরো টলারেন্সে নিয়ে আসা, এটা অত্যন্ত জরুরি। কিন্তু বারবার গ্রেফতার হচ্ছে, কিন্তু জিরো টলারেন্সে এখনো আসতেছে না, এটা আমাদের জন্য বিপদ। আমরা বলবো, এই যে আব্দুল হালিম নামে যে একটা গ্রুপের, রোহিঙ্গা গ্রুপের সে কমান্ডার নিহত হল, নিহতগিরি অনেক ধরনের চক্রান্ত রোহিঙ্গা ক্যাম্পে থাকতে পারে। এখানে রোহিঙ্গা ক্যাম্পে বিগত সময়ে রোহিঙ্গা ক্যাম্পরা যেটা দেখেছি, এক গ্রুপে হত্যা করে আরেক গ্রুপের উপর চাপাই দেয়। এটাই হচ্ছে তাদের আরেকটি নাটক। তারা এক গ্রুপ হত্যা করবে, আরেক গ্রুপের উপর চাপাই দেয়। এভাবে নানান নাটক তালবাহানা করতে করতে এই সমস্ত অবৈধ গ্রুপগুলা, এই অবৈধ লোকগুলা, এই অবৈধ অস্ত্রধারীগুলা কিন্তু বারবার অস্থিতিশীলতা তৈরি করতেছে। তাদেরকে আইনের আওতায় আনা জরুরি, এবং এই হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত, কে বা করিয়েছে, এটা খুবই খতিয়ে দেখে আইনের আওতায় এনে একে একে তাদেরকে বাংলাদেশের আইন অনুসারে শাস্তি দেওয়া খুবই জরুরি বলে স্থানীয় মহলরা মনে করেছে। আমি আরেকটু যদি বলতে চাই আপনাদেরকে, আমরা এখানে স্থানীয়দের কাছ থেকে, যদি স্থানীয় সচেতন মহল, একজন গণমাধ্যম কর্মীর কাছে আমরা একটু জানতে চাইব, এই যে রোহিঙ্গা ক্যাম্পে নানান সময়ে হত্যাকাণ্ড, এটা আপনি কোন চোখে দেখছেন? এটা আমাদের নিরাপত্তার জন্য কেমন হচ্ছে, বা তাদের বিষয়ে যদি একটু বলেন। আমরা জানি রোহিঙ্গা ক্যাম্পে ইতিমধ্যে বেশ 2024 সালের পর থেকে রোহিঙ্গা ক্যাম্প শান্তি শৃঙ্খলা বজায় ফিরে আসছিল, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিমকে যে গতকালকে গুলি করে একটি সন্ত্রাসী গোষ্ঠী হত্যা করেছে, এ নিয়ে আমাদের স্থানীয় সচেতন মহল এবং স্থানীয় সাধারণ জনগণের কাছে একটি আতঙ্ক বিরাজ করছে, এবং ক্যাম্প জুড়ে এটি আবারও, আমি মনে করি, একটি সন্ত্রাসী নৈরাজ্য আবারও শুরু হতে পারে। সুতরাং আমি মনে করি প্রশাসনের এটি দৃষ্টি আকর্ষণ করা উচিত, যারা সন্ত্রাসী গোষ্ঠী আছে তাদেরকে যথারীতি যাতে দমন করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। জি, ধন্যবাদ। আমরা আসলে এখন
সেই যে যাকে হত্যা করেছে তাকে কিন্তু কক্সবাজার মর্গে নিয়ে গেছে উখিয়া থানা পুলিশ। আমরা সেখানে গিয়ে আবারও সেখানে প্রস্তুতি অবশ্যই জানাবো। ধন্যবাদ সবাই।